আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। জীবনে প্রাণ নিয়ে যেতে পারবেন এটাও বুঝেন না, আর সাথে তো আছে কত দলের কত উড়াউড়ি। মানে একটা ইস্যুর মধ্যে আরও 101টা, যেই আসে সেই শেষ করে দেয়। সবাই শুধু জানে কিভাবে এই দেশটাকে গলা টিপে হত্যা করতে হয়, কেউ জানে না কিভাবে তাকে বাঁচিয়ে রাখা যায়, ভালোবাসা যায়। এটাই আজকের বাংলাদেশ, একটা নীরব যুদ্ধক্ষেত্র, যেখানে গুলি নেই কিন্তু মরছে মানুষ, যেখানে স্বাধীনতা আছে কিন্তু নেই সত্যের অধিকার, যেখানে শয়তানি আছে কিন্তু নেই মানবতা। সবাই শুধু দমন করতে জানে, মারতে জানে। এই দেশটাকে ধ্বংস করতে সবাই উঠে পড়ে লেগেছে। কেউ ভাবে না এই দেশের ভবিষ্যৎ নিয়ে, কেউ ভাবে না সাধারণ মানুষের কান্না নিয়ে। আমরা কি এমন অপরাধ করেছি যার শাস্তি হতে পারে সন্তানহারা মা, রক্তের দামি হয়ে ওঠা স্যালাইন, আর উন্নয়নের নামে ঢেকে রাখা শ্মশান? এত মৃত্যুর পরও প্রশ্ন একটাই, লাশের সংখ্যা লুকোনো হচ্ছে কেন? কেন আমাদের সত্য জানার অধিকার নেই? লাশের সংখ্যা জানতে গিয়ে লাশ হতে হচ্ছে এখন। হায়রে বাংলাদেশ, আমরা কি কেবল মরবার জন্যই নাগরিক? আমরা কি শুধু আহাজারি লিখে পোস্ট দেওয়ার জন্যই সমাজে বেঁচে আছি? সবই রাজনীতি, সবই এক ঘৃণ্য ষড়যন্ত্র। এই দেশ আজ কবরস্থান। এখানে শুধু দাফন হয় স্বপ্নের, সত্যের আর সাহসের। যারা ভবিষ্যতে ছিল তারাই তো আচ্ছাই। এদেশ থেকে আমরা কি পেয়েছি? পেয়েছি এক নষ্ট রাজনীতির শেকল, যে আমাদের হাত পা ভেঙে ফেলে তারপর জিজ্ঞেস করে, তোমরা চুপ কেন? দুর্নীতির স্রোতে ভেসে গেছে সম্ভাবনা, বিচারের নামেই চলে তামাশা, আর গলায় জড়ানো থাকে শান্ত থাকার ভয়। এই দেশ এখন নেতাদের কারখানা, যেখানে সত্যকে গলা টিপে হত্যা করে জন্ম দেওয়া হয় নতুন মিথ্যার। এদেশ থেকে আমরা যা পেয়েছি আর যা পেতে থাকবো তা হলো নোংরা রাজনীতির খেলা, অসুরক্ষিত জীবন, নিরাপত্তাহীন সকাল ও রাত, ভয়াবহ মৃত্যু, হাজারো আর্তনাদ, নেতাদের মায়াকান্না, বাজে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবায় দুর্নীতি ও অব্যবস্থা, নারী ও শিশুর নিরাপত্তাহীনতা, গণতন্ত্রের নামে প্রহসন, মিডিয়ার নামে নিয়ন্ত্রিত সংবাদ, বাক স্বাধীনতার গলা টিপে ধরা, শিশুদের চোখে স্বপ্ন নয় আতঙ্ক, মেধাবী প্রজন্মের দেশ ছাড়ার স্বপ্ন, গুম খুন ও নিখোঁজের সংস্কৃতি, পুলিশি হয়রানি ও জবাবদিহিতার অভাব, প্রশ্ন করলে দেশদ্রোহের তকমা। হ্যাঁ, আমরা এগুলো পাবো, আর কিছু না। জানেন, এদেশের শিশুরা এখন আর রঙিন স্বপ্ন দেখবে না, তারা দেখবে ধোঁয়া, আগুন আর আতঙ্ক। আর আমাদের প্রজন্ম, তারা আর দেশ গড়ার স্বপ্ন দেখে না, তারা গুনে রাখে দিন, এই দেশ ছাড়তে লাগে আর কত দেরি। এসব ভাবছি তখনই গেট মারায় একটা রেড কালারের টেসলা। বুঝতে বাকি থাকে না, রেজওয়ানরা চলে এসেছেন। কেটে গেছে 6টা দিন। গত 4 দিনে রেজওয়ান আমাকে পাগল করে দিয়েছেন, প্রায় পাগল। রাত বিরাতে ফোন, তাও ভিডিও কল। কোনো কথা না বলে শুধু চেয়ে থাকেন। কতটা বিরক্ত হয়েছি বলে বোঝানোর মতো না। এই 2 দিন ধরে একটু ফোনটা আল্লাহর হুকুমে কম দিচ্ছেন, তাও আমি বলেই অনুরোধ করেছি, আমি এখন কথা বলার পরিস্থিতি নেই, আমি পারবো না, মাফ করবেন। তাই আর অত কল দেননি। তবে নাও দেননি এমন না। আমি নিজের মনকে বুঝাতে পারছি না। রাতে ঘুম ভেঙে গেলে চোখের সামনে হাসপাতালে আহাজারির দৃশ্য ভেসে ওঠে। কিছু খেতে পারি না, গলা দিয়ে খাবার নামে না। শুধু বাচ্চাগুলোর পোড়া চিহ্নবিহীন দেহগুলো চোখের সামনে ভাসে। তবে আজ একটু হলেও এসব থেকে বেরিয়ে এসেছি। গাড়ি থামতেই ব্যালকনির পর্দার ফাঁকি দেখে গাড়ি থেকে নেমে আসেন কালো স্যুটকোট পরা একজন মধ্যবয়সী পুরুষ। দেখতে বেশ স্মার্ট। আমার বুঝতে অসুবিধা হয় না উনি ইমরান শেখ, রেজওয়ানের বাবা। ওনার অনেক ছবি দেখেছি, ওনাকে কিছুটা রেজওয়ানের মতো লাগে, মানে বাপ ছেলে দেখতে ম্যাচিং। ইমরান শেখ চলে এসেছেন, তার মানে আম্মু আর তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। হয়তো হয়ে যাবে, সাথে আমার এই বাড়ি থেকে চলে যাওয়ার সময়ও ঘনিয়ে আসবে। আসবে নয়, এসে গেছে। গাড়ি থেকে নেমে আসেন কালো আর সাদায় সুন্দর করে কারুকাজ করা জামদানি শাড়ি পরা একজন বয়স্ক মহিলা। ফর্সা, ফকফকে দেখতে, চোখে চশমা। ওনাকে দেখেই আমার জান উড়াল দেয়। এই মহিলা হলেন রেজওয়ানের দাদি যান। এই মহিলা একদম ভয়ঙ্কর। 1 বছর আগে আমেরিকা থেকে এসেছিলেন। যদিও আম্মু ওনার ছেলের সাথে থাকেন, তারপরও শাশুড়ির সাথে সম্পর্ক একদম ঠিকঠাক। দাদি যান তো আমাকে পুরো দৌড়ের উপর রেখেছেন, শাড়ি করিয়েছেন, এটা করিয়েছেন, ওটা করিয়েছেন। এমনকি রেজওয়ানকে কল করার কথাও বলেছেন, কিন্তু আমি করিনি। তাই আমাকে 100খানা কথাও শুনিয়েছেন। বলেছেন আমার অভ্যাসেই নাকি আমার সংসার হবে না। উনি বেরিয়ে আসতেই রেজওয়ান নেমে আসেন। রেজওয়ানের পরনে একটা কালো হুডি, তবে মাথায় ক্যাপ নয়, উনি ক্যাপ দেন না। মাথায় এলোমেলো চুল, কানে হেডফোন আর পরনে হাফ ট্রাউজার। মানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে এলেন অথচ পরনে হাফ ট্রাউজার। বেহায়া, কত বড় বেহায়, নির্লজ্জ একজন পুরুষ। নারীদের দেখিয়ে এসেছেন যে ওনার কত সুন্দর বডি, কত সুন্দর পা। অসম্ভব বেয়াদব একটা লোক রেজওয়ান। আমি চুপচাপ রুমে চলে আসি।
সোফার উপরের কাভারটা ঠিক করে নেই। রেজওয়ান না থাকা সত্ত্বেও আমি সোফায় ঘুমিয়েছি। কেনই বা ঘুমাবো বেডে? যে বেডে রেজওয়ান ঘুমান সেখানে নিজে ঘুমানো মানে নিজেকে অসম্মান করা। আমি রুম গোছাতে শুরু করি। বেডরুম গুছিয়ে লিভিং জোনে পা রাখি। গোছাবো কি? সবই তো গোছানো। বুকশেলফের একটা তাক এলোমেলো, সেটাই ঠিক করে নিই। সামনে এগোতেই রুমে আগমন ঘটে রেজওয়ানের। নিজের লাগেজ নিয়ে নায়কের স্টাইলে এসে দাঁড়ান। আমি থমকে গিয়ে এক পলক ওনার দিকে তাকাই, তারপর নিজের কাজের উদ্দেশ্যে বুকশেলফের দিকে এগোই। রেজন অনেকটাই বিরক্ত হয়। এতদিন পর এলো, একটু মন ভরে সামনাসামনি দেখবে না? তার আগেই নোজা নিজের মুখ ঘুরিয়ে নেয়। এমন কেন এই মেয়েটা? রেজন এগিয়ে এসে হালকা কাশি দিয়ে বলে, কাউকে অনেকদিন পর দেখলে ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়, বুঝলেন মিস ব্রিটিশ? রেজনের কথা শুনে আমি ওনার দিকে ঘুরে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলি, আপনি তো ভালোই আছেন। রেজন লাগেজ একপাশে রেখে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, যদি বলি ভালো নেই তাহলে জিজ্ঞেস করবে? এই কেমন প্রশ্ন? আমি ধীরে ধীরে ওনার একটু সামনে গিয়ে দাঁড়াই, তারপর মুখ তুলে ওনার দিকে তাকাই। লোকটা এত লম্বা যে মুখ তুলে কথা বলতে হয় কিছু বলতে হলে। আমি ওনার নীলচে চোখের দিকে নিজের চোখ রেখে তাকাই। রেজওয়ানও নিজের মাথা নিচু করে আমার চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকান। আমি ওনার চোখের দিকে তাকিয়ে দাঁত চেপে বলি, জীবনে দেখেননি আমাকে? যে যাওয়ার পর এক কল এত কল কেন দিয়েছিলেন? রেজওয়ান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট টেনে হার্ট মেল্টিং স্মাইল এনে বলেন, তোমার মুখখানা না দেখলে আমার অশান্ত মন শান্ত হয় না। কি বললেন উনি? আমি ওনাকে প্রশ্ন করি, কি বললেন? উনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ও তুমি বুঝবে না। আমি বুঝবো না? আচ্ছা, তাহলে আর প্রয়োজন নেই বোঝার। আমি ওনাকে এবার সিরিয়াস একটা প্রশ্ন করি, আচ্ছা আপনার বাবা এখানে আম্মুকে মানিয়ে নিতে এসেছেন তাই না? রেজওয়ান মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ। এবার আম্মু জেদ ছাড়লেই হলো। আমি মেকে হেসে বলি, ভালোভাবে বুঝালে আম্মুও হয়তো রাগ ছেড়ে দিবেন, আল্লাহ ভালো জানেন। এ বলে আমি সরে আসতে গেলে তখনই রেজওয়ান নরম গলায় বলেন, আচ্ছা নোজা, তুমিও কি রাগ করেছো কখনো আম্মুর মতো কারো ওপর? ওনার এই প্রশ্নে আমি থমকে চাই, ফের ওনার দিকে তাকিয়ে বলি, না তো, আমি কেন আর কার উপর রাগ করব? আমার তো তেমন কেউ নেই। নোজার এই কথাটা শুনে রেজওয়ানের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। কথাটা ছোট্ট, অথচ এই কথার আঘাত পাহাড় সমান। রেজওয়ান নোজাকে বলে, থাকলে করতো, কখনো হলে করবে? সে যদি তোমার রাগ ভাঙাতে চায় তুমি কি তাকে সুযোগ দেবে? ওনার এই কথায় আমি উত্তর হারিয়ে ফেলি। কি উত্তর দেব? আমি কিছু সময় চুপ থেকে নিরলস গলায় বলি, আমি কারো এমন রাগ করব না, তাই ভাঙানোর প্রশ্নই আসে না। আর আমার রাগ ভাঙাবে কে? এসব ফালতু প্রশ্ন কেন করছেন? রেজওয়ান মেকি হেসে বলে, কেন প্রশ্ন করতে সমস্যা? আমি আর কিছু বলি না, চুপচাপ সরে যেতে থাকি। এই মানুষটা বড্ড অদ্ভুত, একরকম মনোভাব নিয়ে চলেন। রেজওয়ান ওয়াশরুমের দিকে চলে যান, তখনই রুমে প্রবেশ করেন দাদিজান আর রেজওয়ানের বাবা। ওনাদের দেখে আমি বেশ ঘাবড়ে যাই, কিন্তু ঘাবড়ালে তো চলবে না। আমি ধীর পায়ে দাদিজানের দিকে এগিয়ে এসে বলি, আসসালামু আলাইকুম দাদিজান, কেমন আছেন? দাদিজান হেসে উত্তর দেন, ওয়ালাইকুম সালাম, ভালো, তুই? আমি মাথা নাড়িয়ে বলি, জি আলহামদুলিল্লাহ। দাদিজান রেজওয়ানের বাবাকে দেখিয়ে বলেন, সালাম কর, তোর শ্বশুর আমার বড় ছেলে। আমি ওনার দিকে তাকিয়ে সালাম দেই, আসসালামু আলাইকুম। উনি হেসে জবাব দেন, ওয়ালাইকুম সালাম মা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। দাদিজান আমাকে বলেন, শোন, আজ থেকে ও তোর বাবার মতো, রেজওয়ানের বাবা। আমি মাথা নাড়িয়ে বলি, জি আচ্ছা। আঙ্কেল এটা শুনে মুচকি হেসে বলেন, তোমার ইচ্ছে মা। আমি মাথা নাড়িয়ে ওনাদের রুম থেকে ধীরে ধীরে চলে যেতে দেখি। ইমরান শেখ এসেছেন, অথচ রাজিয়া তার সাথে একটা কথাও বলেননি। একবার তাকিয়ে আর তাকাননি। মায়া শেখ অর্থাৎ রেজওয়ানের দাদিজানের সাথে ঠিকই কথা বলছেন। রোজা তো আজ বড্ড খুশি, ওর ড্যাড এসেছেন। রোজা ইমরান শেখকে রাজিয়া শেখের রুমে নিয়ে এসে বলে, ড্যাড, এটা এখন থেকে তোমার রুম, তুমি নিজের সব গুছিয়ে নাও। মেয়ের কথা শুনে ইমরান শেখ মুচকি হেসে রুমের চারদিকে চোখ বোলান। কত সুন্দর, কত পারফেক্টভাবে সাজিয়ে রেখেছেন ওনার রাজিয়া রুমটি। রোজা ওনাকে এইভাবে দেখতে দেখে বলে, ড্যাড পছন্দ হয়েছে? ইমরান শেখ ঘুরে রোজার দিকে তাকান। কতদিন পর নিজের মেয়ের মুখখানা দেখলেন। ইমরান শেখ দৌড়ে গিয়ে রোজাকে বুকে আগলে ধরেন। রোজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কত বড় হয়ে গেছিস রাম্মু তুই। রোজা ইমরান শেখের বুকে থেকে হেসে বলে, তা তো বটেই ড্যাড, তোমার ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু তুমি আর তোমার মিসেস তো এখনো ইয়াং রয়েছো, কিভাবে? ইমরান শেখ হেসে বলেন, দেখতে ইয়াং হলেও বয়স তো বেড়েই যাচ্ছে রে মা, সময় যে থেমে যায় না। রোজা ইমরান শেখের থেকে সরে আসতে আসতে বলে, আচ্ছা ড্যাড, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দাদিজানের সাথে যাই। ইমরান বলেন, আচ্ছা। তখনই রাজিয়া শেখ রুমে এসে কাঠগলায় বলেন, রোজা, বাড়ির গেস্টকে গেস্ট রুমে নিয়ে যা। আমার রুমে নিয়ে এসেছিস কেন? রোজা এটা শুনে রাজিয়ার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলে, ওই 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 আম্মু আম্মু আসলে আসলে এই বলেই রোজা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়, নয়তো গালে থাপ্পড়ও পড়তে পারে মায়ের হাতে। রাজিয়া শেখ কটমট করে ইমরান শেখের দিকে তাকিয়ে বলেন, কেন এসেছেন আপনি এখানে মিস্টার ইমরান শেখ? ইমরান শেখ এমন বাণী শুনে স্তব্ধ হয়ে যান, কি বলবেন খুঁজে পান না। দীর্ঘশ্বাস ফেলে রাজিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে বলেন, আসলে রাজি তো তুমি? রাজিয়া
কাটা দেওয়া সুরে বলেন, রাজিয়া শেখ বলুন। আমি কারো রাজি নই। ইমরান শেখ কিছু খুঁজে পান না বলার মতো। রাজিয়া এর আগেই রুম থেকে বেরিয়ে যান। এটা রেজওয়ানের কাজ যে ভালো করেই বুঝতে পারেন উনি। উদ্দেশ্য এখন কি রেজওয়ানকে কয়েকটা থাপ্পড় দিয়ে ওর দাঁত সবগুলো ফেলে দেওয়া। দাদিজান আর বাবা বেরিয়ে যাওয়ার পর আমি বেডরুমে এসে নিজের চুলগুলো ঠিক করে নিই। নয়তো বুড়ি বলবেন, কেন চুল গুছিয়ে রাখি না। এই বুড়ি বড্ড ভয়াবহ মানুষ। আমার মেরুদণ্ড না এবার বেঁকে দেন, আল্লাহই ভালো জানেন। আমি চুল ঠিক করছি ড্রেসিং টেবিলের সামনে বসে। আয়নার মধ্যে হঠাৎ দেখতে পাই এক লজ্জাজনক দৃশ্য। রেজন আমার পেছনে দাঁড়িয়ে আছেন কিছুটা দূরেই। পরনে কিছু নেই, গায়ে কোমরে জড়ানো একটা কালো টাওয়েল আর কাঁধে ঝুলানো একখানা সাদা টাওয়েল, যা দিয়ে উনি মাথার পানি মুছছেন আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এতক্ষণ চুলের আখেরি মাজারের জট ছোটাতে ব্যস্ত ছিলাম, বিধায় আয়নার সামনে বসেও আয়নার দিকে লক্ষ্য করিনি। ওনার এমন পুরুষালী অর্থ উন্মুক্ত শরীর দেখব তা আমি কখনোই আশা করিনি। আমি ভাবিনি কখনো উনি এভাবে আমার সামনে আসবেন। এতটা নির্লজ্জ কিভাবে হতে পারেন? উনি জানেন রুমে আমি আছি, তারপরও এভাবে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।